গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। তো এখন আমরা অন দ্য ওয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের একটা ধাবাতে। এখানে দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করার জন্য। আর আজকের ব্লগটাও আমি এখান থেকেই স্টার্ট করছি। সাথে থেকো, আশা করি ভালো লাগবে সবার। এই ধাবাটা একটু ফাঁকা দেখে এখানে আমরা দাঁড়িয়েছি। কারণ চেরুকে নিয়ে আমরা যখনই ট্রাভেল করি সবসময় চেষ্টা করি একটু ফাঁকা, ফাঁকা জায়গায় দাঁড়ানো বা ওকে নামানোর, যাতে ওকে একটু আরাম করে ঘোরাতে পারি। আজকের ওয়েদারটাও বেশ ভালো। কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম কিরকম ওয়েদার ওখানে গিয়ে পাবো। কিন্তু সকাল থেকে আজকে ওয়েদার বেশ ভালো। আমাদের ব্রেকফাস্টটা চলে এসছে। সকাল, সকাল আলুর পরোটা আর ডিম টোস্ট। বাইরে বেরোনো মানেই আউট অফ ডায়েট। ওটা কিছু করার নেই। এখন ২ দিন চলবে। চেরুকেও এখানে একটু খাইয়ে দেবো। ওরও খিদে পেয়েছে। ও আমাদের সাথে আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছে। এখন একটু বড় হয়ে গেছে তো বোঝে কোথাও ঘুরতে গেলে ও খুব আগের দিন থেকেই খুব এক্সাইটেড। যখনই দেখছি আমরা ব্যাগ বার করেছি বা জামাকাপড় গোছাচ্ছি ও ভীষণ এক্সাইটেড যে না, তার মানে আমরা কোথাও যাবো। এই জিনিসগুলো এখন ও বুঝে গেছে আমাদের সাথে ট্রাভেল করে, করে। আমি ব্যাক সিটে বসলে তবেই ও একটু শান্তি করে ঘুমায় আমার কোলে। না হলে সারাক্ষণ এদিক ওদিক করতে থাকে, ঘুমায় না। গাড়িতে যেতে, যেতে যখন দেখছি যে পাশ দিয়ে দীঘার যে বাসগুলো যায়, যেগুলো নরমালি কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে দীঘা রুটের যে বাসগুলো যখন দেখি, মানে আমরা ছোটবেলায় এই বাসে করে যখন দীঘা আসতাম। তখন একটা আলাদা আনন্দ ছিল। এখন সময়ের সাথে সবকিছুটাই বদলে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ডাব খাওয়ার জন্য। আর আমার মনে হয় দীঘা রুটে যারা গাড়ি করে যাতায়াত করে এইখানে মনে হয় দাঁড়ায়। ডাব, শসা, এখানে বিভিন্ন টাইপের ফ্রুটস পাওয়া যায়। এই রোডটা কি আমি জানি না, পার্টিকুলার এই জায়গাটার নাম কি? কিন্তু এখানে পরপর বসে। আর এখানে আমরা দাঁড়াই। এখানে চেরুকেও ডাব খাওয়াই। ডাব কিনে ওকে আমি ওর বোতলে ভরে দিই। তো ও খুব পছন্দ করে খেতে। এটা নিয়ে চেরু 2nd টাইম মন্দারমণি যাওয়া। ৪-৫ মাস আগেই আমরা একবার গিয়েছিলাম। আর এটা হচ্ছে 2nd টাইম ওর। কথা বলতে, বলতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা ঢুকে গেছি মন্দারমণির ওই গলিটাতে। মেইন রোড থেকে যে গলিটা ঢোকে। আর ৫ মিনিটের মধ্যেই হোটেল। পৌঁছেও গেছি আমরা। আমরা বুকিং করেছিলাম সি স্টার স্পা রিসর্ট মন্দারমণি। তো এটা আমি YouTube থেকে ভিডিও দেখে তারপরে বুকিং করেছিলাম। তো আমি এই হোটেলটা নিয়ে তো সমস্ত কিছু ডিটেইলস বলবোই। এখানে থাকলাম, কেমন এক্সপেরিয়েন্স, কেমন কি রুম ট্যারিফ কি ডিটেইলে আমি বলবোই। তার সাথে আমরা কি, কি করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। রিসেপশনের ফর্মালিটি হয়ে গেছে। এই গাড়িটা করে আমাদের রুম অব্দি এখন পৌঁছাতে যাচ্ছে। অনেকটা যেহেতু রিসেপশন থেকে রুম, আর আমরা নিয়েছিলাম এখানে কটেজ। অলমোস্ট পৌঁছে গেছি। এবার এখান থেকে হেঁটে যেতে হবে। এখানে এসে দেখেই বেশ ভালো লাগছে। এত সুন্দর রিসর্টটা সাজানো গোছানো। আর এই দাদা এসেছেন আমাদের লাগেজগুলো দিতে। আমাদের রুম নাম্বার ছিল C2। আমরা এত সুন্দর সাজানো ঘরটাকে অগোছালো করার আগে রুম ট্যুরটা আমি করিয়ে দিই। ওয়াও! এই হচ্ছে পুরো বেডরুমটা। আর এই রুমটা আমার বুকিং করার যেটা মেইন কারণ হচ্ছে এই মানে এই ভিউটা পাওয়ার জন্য। এটা পর্দাটা সরালেই ব্যালকনি এবং পুরো সামনের ভিউটা, আর ওখানে হচ্ছে সি বিচ পুরোটাই দেখা যাচ্ছে। আর এত সুন্দর লাগছে কি বলবো! এটা আমি ভিডিওতে দেখেছিলাম। তার জন্যই এই রুমটা বুক করেছিলাম। এখানে অ্যাজ ইউজুয়াল চায়ের সরঞ্জাম, একটা মিনি ফ্রিজ, এগুলো তো এখন থাকেই এইসব হোটেলে, নরমাল এগুলো। ফ্রিজ ফাঁকা, ফ্রিজে কিছুই নেই। আর এখানে আছে একটা টিভি, পাশে ড্রেসিং টেবিল। এই পাশে জানলাটা দিয়ে কিছু না, ওটা পাশের হোটেলের ভিউটা দেখা যায়। আর এইখানে এই টেবিলটা থেকে, মানে এই চেয়ারে এখানে বসে যে বাইরের ভিউটা অসাধারণ। এটা দেখেই আমি এই মানে কটেজটা বুক করেছিলাম। এখানে একটা ওয়ারড্রব দেওয়া আছে, অনেক বড় ওয়ারড্রবটা। দুদিক দিয়েই ওপেন করা যায়। আর এটা হলো বাথরুম। বাথরুমটা ছোট, কোজি, ঠিকঠাক। আর এই হচ্ছে ব্যালকনি। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে পুরো বিচ, আর এই হচ্ছে পুরো ভিউ। ওই সামনে এটা হচ্ছে পুল। চেরুর খিদে পেয়ে গেছে। ওর খাবারটা আমি এসে আগে রেডি করছি। ওকে আজকে আমি ওটস দেবো। আর ওর বাড়ি থেকে আমি চিকেন স্টিউ রেডি করে নিয়েই এসেছিলাম। ওকে খাইয়ে তারপর আমরা বেরোবো। ওর সেই মন বাইরের দিকেই পড়ে আছে। মানে ঘরে ঢুকবে না, এত বড় খোলা জায়গা পেয়ে ও ভীষণই এক্সাইটেড। ওই যে বললাম ঘরটা অগোছালো করার আগে আমি ভিডিওটা করি, এর জন্যই।
আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চটা আমরা রুমেই অর্ডার করেছিলাম। কারণ নরমালি কোনো হোটেলেই রেস্টুরেন্টে পেটস অ্যালাও থাকে না। তো তার জন্য আমরা সবসময় এগুলো রুমেই অর্ডার করে থাকি। তো লাঞ্চটা করে রেস্ট নিয়ে তারপর আমরা বিকালে আবার বেরোবো। লাইটগুলো জ্বলতে বিকেলে রিসর্টটা জাস্ট এইরকম লাগছে, অসাধারণ লাগছে সিরিয়াসলি। এখন মোটামুটি 6:30 মতো বাজে আর আমি একটু নামবো পুলে। দিনের বেলা নামিনি কারণ দিনের বেলা পুলে প্রচণ্ড ভিড় থাকে। প্রচুর লোকজন কারণ সবাই দিনের বেলাতেই নামে। তো আমি ওইজন্য একটু সন্ধ্যের দিকে নামাটা প্রেফার করি। এখানে দেখলাম সন্ধ্যেবেলা যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা এখন পড়ে গেছে, সেরকম কেউ নেই, একদম ফাঁকা। এই রিসর্টটাতে ২ টো পুল আছে। এই একটা আছে আর যখন আমরা রিসেপশন থেকে ভেতরে আসছিলাম ওইখানে একটা পুল আছে। ওটা আমি পরে দেখাবো। কি সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট কাবাবের একটা স্টল আছে। মানে কেউ যদি বসে এখানে খেতে চায় খেতে পারে। কেউ কোত্থাও নেই। শুধু আমি একাই ছিলাম পুলে। মনে হচ্ছিল এটা আমার প্রাইভেট পুল। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. পুরো সন্ধ্যাটা ওখানে বসে আড্ডা মারলাম বিচের ধারে। আর এখন আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে আর পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো। তার জন্য ভিডিও করব তার জন্য। ছোটবেলায় যখন আসতাম যে হোটেলগুলোয় থাকতাম সেখান থেকে বিচ এত দূরেই থাকতো আমরা রাত্রিবেলা আওয়াজটা শোনার চেষ্টা করতাম। মানে হয় না যে সমুদ্রের যে গর্জনটা সেটা আমরা শুনতাম কান পেতে। কারণ তখন যে হোটেলগুলো থাকতাম সেগুলো বিচ থেকে হয়তো অনেকটা দূর, হয়তো ১৫ মিনিট দূরে, হেঁটে হয়তো ১৫ মিনিট গেলে ২০ মিনিট গেলে হয়তো বিচ পাবো। ওই যে বললাম সময়ের সাথে, সাথে সবকিছুরই পরিবর্তন হয়েছে, লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে। তো এখন যেই হোটেলগুলোয় থাকি এগুলোই বসে আমি আমার সুদীপের সাথে এগুলোই আমি সুদীপকে বলছিলাম যে ছোটবেলায় যখন আসতাম তখন কোথায় থাকতাম। আর এখন আমরা একদম বিচের সামনে বসে আছি। মানে যতক্ষণ থেকে এসেছি সারাক্ষণই আমি সমুদ্র দেখতে পাচ্ছি। এখানে একটা বাচ্চাদের খেলার পার্ক করা ছিল আর এটা হচ্ছে ওদের মেইন রেস্টুরেন্ট। আরেকটা রেস্টুরেন্ট আছে। আর একটা এখানে বারও আছে। এবার জাস্ট ডিনার করে একদম রেস্ট। কাল সকালে আমরা যাব বিচে। আমরা আজ নিয়েছিলাম রুটি, পনির আর অমলেট। খাবার-দাবারের কোয়ালিটি এখানে খুব ভালো। কারণ আমরা অনেক জায়গাতেই থাকি সেইজন্য বলতে পারছি এখানে খাবার-দাবারের কোয়ালিটি সিরিয়াসলি খুব ভালো আর দামগুলোও একদম ঠিকঠাক। চেরু ঘুমিয়ে পড়েছে। সারাদিন প্রচুর ধকল গেছে। চলো এখনকার মতন গুড নাইট। আবার কাল সকালবেলা আমরা বেরোবো বিচে আর তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। চেরু এত ছোট থেকে আমাদের সাথে ট্রাভেল করে যে ওর এখন একটা অভ্যস্ত হয়ে গেছে। ঠিক টাইমে ঘুমিয়ে পড়া, খাওয়া সবটাই। এগেইন গুড মর্নিং। আর এখন সকাল হয়ে গেছে। এটা হচ্ছে রিসর্টের একটা গেট। এই গেটটা দিয়ে বেরোলে ডাইরেক্ট যাওয়া যায় বিচে। আর আমরা এখন যাবো মন্দারমণি মোহনাতে। তা এখানে সকালবেলা অনেক টোটো পাওয়া যায়। তো সুদীপ আগেই বেরিয়ে এই টোটোটাকে ডেকে নিয়ে এসেছিল। তাই টোটোটা করেই আমরা যাবো মোহনায়। টোটোটা নিয়েছিল ৳৩০০। ৳৩০০ র বিনিময়ে আমাদের মোহনা অব্দি নিয়ে গেছে। ১০-১৫ মিনিট দাঁড়িয়েছে, আবার আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছে। মোহনাতে আসার পর বুঝলাম এখানে কিচ্ছু নেই, ফাঁকা। আর এখানে ঢেউও একদম কম। চেরু প্রচন্ড এক্সাইটেড। ও ভাবছে কোথায় চলে এসেছি। মন্দারমণির মোহনাটা কিন্তু দীঘার মোহনার মতন নয়। এটা আমাকে টোটো যে দাদা ছিল সেও আমাকে বলল যে না এখানে কিন্তু কিছুই নেই। চেরুর কিন্তু এটা ১ম সমুদ্রে নামা। কারণ এর আগে যখন এসেছিল অনেকটা ছোট ছিল বলে তখন আমরা আর ওকে বিচে নিয়ে আসিনি। তাই ১ম ওর জলে নামার এক্সপেরিয়েন্স। আমি ভেবেছিলাম ওকে নিয়ে গিয়ে হয়তো একটু শুধু পা ভেজানো করাবো। কিন্তু ও পুরো জলের মধ্যে ডুব মেরেছে। এখন ওকে গিয়ে আমাকে স্নান করাতে হবে কারণ এটা নোনা জল, স্নান করানো মাস্ট। ভোরবেলা বেশ ঠান্ডা, ঠান্ডা হাওয়া আর একদম ফাঁকা যেহেতু এখানটা বেশ ভালো লাগছিল টোটো করে ঘুরতে। ও যদি না পুরো ভিজে যেত হয়তো আমরা আরো কিছুক্ষণ বিচে থাকতাম।
স্নান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি। কারণ আমি এখানে ড্রায়ার আনিনি, ড্রায়ার আনতে ভুলে গেছি। আর এখানে হোটেলে রুমে ড্রায়ারও নেই। তো আমি ওকে স্নান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি যে গা শোকা তুই। সকালবেলা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টেও অনেক আইটেম ছিল। খাবার-দাবার বেশ ভালো ছিল। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এটা মোটামুটি করব। আর আজকের মতন কোনো লাঞ্চ নয়, একদম বাড়ি গিয়ে ডিনার। আচ্ছা, এবার আমি বলি রুম ট্যারিফ। আমরা যে কটেজ রুমটাতে ছিলাম এটা আমাদের পড়েছিল 5000। এখানে এই হোটেলে পেটস এর জন্য আলাদা কোনো চার্জেস নেই। এটা হচ্ছে চেরুর ব্রেকফাস্ট। ওদেরকে বলেছিলাম, ওরা রুমে দিয়ে গেছিল। আর পেটস এর জন্য এখানে আলাদা কোনো চার্জেস নেই, যেটা নরমালি সব হোটেলে ৫০০ বা ৳১,০০০ পেটস এর জন্য একটা রুম মানে চার্জ নিয়ে থাকে। এখানে কোনো চার্জ নেই। আর কটেজটা পড়েছিল আমাদের 5000 নরমাল ডেতে, মানে উইকেন্ডে যদি কেউ আসে এটা আরো বেশি পড়ে। যেহেতু আমরা উইকডেজ এ এসেছিলাম আমাদের 20% ডিসকাউন্ট দিয়ে আমার 5000 পড়েছিল। বিভিন্ন ক্যাটেগরির রুম আছে, বিভিন্ন ক্যাটেগরির রুমের বিভিন্ন রকমের ভাড়া আছে। তবে আমাদের কটেজটা আফটার 20% ডিসকাউন্ট। তবে আমি সবাইকেই বলব আসলে একটু বার্গেনিং করে আসতে, তাহলে কিন্তু কম হয় উইকডেজ এ আসলে। তো আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে আমরা সোজা যাবো রিসেপশনের ফর্মালিটি করে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো দীঘা। দীঘা একটু জগন্নাথ টেম্পলটা দেখে তারপরে সোজা ওখান থেকে বাড়ি। তো এটা হচ্ছে দীঘা যাওয়ার সেই রাস্তা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো আর ভিডিওটা একটা লাইক করো। টাটা, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।